পীর সাহেব চরমনাই। ওনার পরে কাকে চাই? নূর নবী ভাই, নূর নবী ভাই। ফুলছড়িতে কাকে চাই? নূর নবী ভাই, নূর নবী ভাই। খাসটাউরিয়াতে কাকে চাই? নূর নবী ভাই, নূর নবী ভাই। খাসটাউরিয়ায় কাকে চাই? নূর নবী ভাই, নূর নবী ভাই। পাগটিয়ায় কাকে চাই? নূর নবী ভাই, নূর নবী ভাই। ইস্পাহাও কাকে চাই? নূর নবী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কিছু সময় ভাই দ্বীনের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এই মাতৃভূমি 1971 সালে স্বাধীন হয়েছে। 1971 থেকে আজকে 2025, তার মানে প্রায় 54 বছর যাবৎ আমরা স্বাধীনতা লাভ করেছি। তো এই 54 বছরের ইতিহাসে আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উন্নয়নের অগ্রযাত্রায় কতটুকু নিতে পেরেছি, এখন আমাদের হিসাব মিলানের সময় এসছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? বয়স কত? স্বাধীনতার বয়স কত? 54 বছর। দেখেন, এই 54 বছরে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি একটু চিন্তা করেন। এখনো আমাদের ধার দেনা করে চলতে হয়, বিদেশি দাতা সংস্থার তহবিল নিয়ে আমাদের চলতে হয়, বিভিন্ন ব্যাংক, উন্নয়ন ব্যাংক থেকে আমাদেরকে লোন নিয়ে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। 54 বছরে আমাদের ইতিহাস হয়ে এটা। এই 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক সহ অবস্থান হয়নি। সরকারি দল বিরোধী দলকে দমন নিপীড়ন করে, এক দল আরেক দলকে হামলা করে, মামলা করে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক চরিত্র বা ইতিহাস। টোটাল ওভারঅল সব কথার এক কথা যদি বলতে চাই, এই 54 বছরে আমরা ভালো নাই। আপনারা কি ভালো আছেন? দেখেন, এই সেম টাইমে আমরা চায়নার কথা চিন্তা করি। চায়নাতে 1969 সাল থেকে 79 সাল থেকে এই 2024 পর্যন্ত মাত্র 47 বছর। এই 47 বছর আগে চায়নার মানুষ দুবেলা পেট পুরে ভাত খাইতে পারতো না, অর্ধহারে এবং অনাহারে ছিল, তাদের পরনে কাপড় ছিল না। কিন্তু এই 54 বছর, এই 47 বছরে চায়না কি করেছে? চায়না পুরো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, কলকারখানা, সর্বদিক দিয়ে তারা বিজনেসের ক্ষেত্রে পুরো বিশ্বকে রাজত্ব করছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? শুধু এটাই না, এই চায়না যারা 47 বছর আগে ভাত পাইতো না, কাপড় পাইতো না, তারা পুরো বিশ্বে আমেরিকাকে টেক্কা দিয়ে, হুমকি দিয়ে, সমরাস্ত্র দিয়ে, হুমকি দিয়ে তারা কথা বলে। কি ভাই, কথা কি ভুল বললাম? তাহলে তাদের বয়স হলো 47 আর আমাদের বয়স হলো 54। আমাদের অবস্থান কোথায় আর চায়নার অবস্থান কোথায়? তাহলে প্রবলেমটা কোথায়? আমাদের দেশের সমস্যা কোথায়? সেই সমস্যাটা তো আমাদের জানতে হবে। যদি সমস্যার জায়গায় ঔষধ লাগানো যায়, তাহলে আমার দেশও পুরো পৃথিবীর মধ্যে টপ পজিশনে হয়ে যাবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, মালয়েশিয়ার কথা চিন্তা করেন। বাংলাদেশের সেম টাইম, কাছাকাছি টাইমে মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1963 সালে। আমরা হয়েছি 1971, ওরা 1963, কয়েক বছর আগে। কিন্তু দেখেন, মালয়েশিয়ার অবস্থান কি আর বাংলাদেশের অবস্থান কি বলেন তো? আমার দেশের ভাইয়েরা কি মালয়েশিয়ায় চাকরি করতে যায় না মালয়েশিয়ার লোকেরা বাংলাদেশে চাকরি করতে আসে? আমাদের লোক যায়। তার মানে কি মালয়েশিয়া আমাদের চেয়ে উন্নত? কি কথা কি ভুল বললাম? মালয়েশিয়া উন্নত না আমরা উন্নত? মালয়েশিয়া উন্নত। তাহলে দেখেন, সেম টাইমে দুটি রাষ্ট্রের কথা উদাহরণ দিলাম, চায়নার কথা বললাম, আমরা মালয়েশিয়ার কথা বললাম। সেম টাইম, কাছাকাছি টাইমে স্বাধীনতা হওয়া। কিন্তু এরা অর্থনৈতিক দিক থেকে কত উন্নত শিখরে চলে যাচ্ছে, আমরা অর্থনৈতিক আরো ডাউন। আস্তে 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 আমরা ঋণের বোঝা নিয়ে আমরা বেঁচে আছি। এখন বলবেন যে চায়নাতে তো স্বর্ণের খনি আছে। না ভাই, চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই। কিন্তু এই 1947 বছর আগে এই চায়না 96 কোটি মানুষ ছিল। যখন তারা মঙ্গা কবলিত ছিল, যখন খাবার পেত না, তখন চায়নাতে 96 কোটি মানুষ ছিল। তখন চায়না সরকার চিন্তা করলো, যদি এইভাবে দেশ চালানো যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা,
অর্থনৈতিক টেকসই প্ল্যান, শিক্ষা ব্যবস্থার টেকসই প্ল্যান, এগুলো যদি না দেওয়া যায় তাহলে 100 বছর পরেও আমরা এদেশকে উন্নত শিখরে নিতে পারবো না। তখন চায়নাও কি করলো? চায়না তাদের টোটাল এডুকেশন সিস্টেমটা, অর্থাৎ পড়াশোনার যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে রেডিক্যাল চেঞ্জ আনলো। সেই চেঞ্জটা হলো কি? প্রথম নাম্বার যে চেঞ্জ আনলো সেটা হলো যে যেভাবে ধারাবাহিকভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে তারা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা শুরু করে দিল। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা মানে কি? যে পড়াশোনা করলেই সে যে কোনো একটা জিনিস আবিষ্কার করতে পারবে, পড়াশোনা করলেই সে একটা জিনিস বানাতে পারবে। আর এটা বানানোর পরে কি হবে? তার দেশেই তো 96 কোটি মানুষ আছে, এখানে ওভারফ্লো যখন হবে প্রোডাকশন, তখন এইটা সে ভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে ডলার অর্জন করবে, ভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে সেখান থেকে টাকা উপার্জন করবে। তখন যারা এই পলিসি যখন নিল, তখন তারা পুরো বিশ্বের মধ্যে তারা উন্নতর দিকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। আপনি আপনার শরীরের দিকে তাকান, আপনি যে টুপিটা পরে আছেন, এই টুপিটার কাপড়ের কথা যদি বলা হয় কোথা থেকে আসছে, বলবেন চায়না থেকে আসছে। আপনি যে চশমাটা পরছেন, বলা হয় যে চশমাটা কোথাকার, বলবেন চায়নার। আপনি যে শার্ট বা গেঞ্জি বা পাঞ্জাবিটা পরে আসছেন, যদি বলে বুতামটা কোথা থেকে আসছে, চায়না থেকে আসছে। কি ভাই, আমি কি কথা ভুল বলতেছি? এটা হলো বাস্তব কথা। তাহলে প্রত্যেকটা যে প্রোডাক্টের কথা কল্পনা করেন, যে প্রোডাক্টের কথা কল্পনা করেন, কৃষি যন্ত্রপাতির কথা চিন্তা করেন, আপনার দৈনন্দিন চলার যে ম্যাটেরিয়ালসের কথা চিন্তা করেন, সমরাস্ত্রের কথা চিন্তা করেন, যুদ্ধ বিমানের দিকে কথা চিন্তা করেন, মিসাইলের কথা চিন্তা করেন, টোটাল সবকিছু আবিষ্কার করছে চায়না। কিন্তু আমরা কি করলাম এই 54 বছরে? আজকে মালয়েশিয়ার কথা পুরো বিশ্বের মানুষের কাছে উদাহরণ দেয় যে মালয়েশিয়া উন্নত রাষ্ট্র, কিন্তু একই টাইমে তো আমরাও স্বাধীন হয়েছি। আমরা কেন উন্নত রাষ্ট্র হতে পারি নাই? আমরা কেন হতে পারি নাই? তাদের দেশে স্বর্ণের খনি নাই, আমার দেশেও স্বর্ণের খনি নাই, তাহলে হতে পারলাম না কেন? সেই হিসাবটা মিলানোর সময় এখন এসছে। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা আমার? তারা কি করেছে? তাদের 96 কোটি মানুষকে দক্ষ করেছে, যোগ্য করেছে, করার পরে তারা প্রোডাকশন করেছে, পুরো বিশ্বের কাছে বিক্রি করেছে মালামাল। তো আমার দেশেও তো, আমার দেশে স্বর্ণের খনি নাই, কিন্তু আমার দেশের 20 কোটি বাঙালি আছে, যাদের 40 কোটি হাত রয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই 20 কোটি মানুষের 40 কোটি হাতকে যদি যোগ্য এবং দক্ষ করা যায়, কারিগরি শিক্ষা থেকে শুরু করে টোটাল প্রোডাকশন বেস যত শিক্ষা আছে, এই শিক্ষা ব্যবস্থা যদি দেওয়া যায়, তাহলে আমার দেশেও প্রোডাকশন হবে, আমার দেশের মানুষও ব্যবহার করবে, সাথে সাথে আমরা পুরো বিশ্বের কাছে এটা রপ্তানি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। কথা ঠিক কিনা ভাইরা? আমার দেশে 120 কিলোমিটার সমুদ্র বন্দর রয়েছে। কক্সবাজারের একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে একদম টেকনাফের মাথা পর্যন্ত 120 কিলোমিটার আমাদের সমুদ্র বন্দর রয়েছে। এদিকে কুয়াকাটাতে আমাদের সমুদ্র বন্দর রয়েছে, এদিকে মংলাতে আমাদের সমুদ্র বন্দর রয়েছে। আমরা এই বন্দরগুলো যদি কাজে লাগাতে পারি, আমার দেশের মানুষকে দক্ষ এবং যোগ্য করতে পারি, প্রোডাকশন করতে পারি, আমার দেশ থেকে বিশ্বের 147টা রাষ্ট্রে প্রোডাক্ট পাঠানো, মাল পাঠানো একেবারে সহজ সিস্টেম। প্রিয় ভাইরা আমার দেশের যে আয়তন রয়েছে, স্থল আয়তন, সেই স্থল আয়তনের সেম পরিমাণ আয়তন রয়েছে সমুদ্রের মধ্যে। এই সমুদ্রে যে বালি আছে, সিলিকা বালি, যেগুলিতে বোমা তৈরি হয়, পুরো বিশ্বের সবচেয়ে বড় বিজনেস হলো এখন বোমা। আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের কাছে সেল করতেছে, চায়না বিভিন্ন রাষ্ট্রের কাছে সেল করতেছে। আপনি এই যে কয়েকদিন আগে ইন্ডিয়া আর পাকিস্তান যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের যে মিসাইল দিয়েছে, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে পাকিস্তান যে মিসাইলটা ব্যবহার করেছে এর অধিকাংশই ছিল হলো চায়নার। তো আমার দেশে সিলিকা বালু রয়েছে, খনিজ বালু রয়েছে, গন্ধক রয়েছে, বোমা এবং ম্যাটেরিয়ালস বানানোর যে সমস্ত প্রোডাক্ট আছে সব তো আমার দেশে আছে। শুধু এটাই না, আমার দেশে 73টা গ্যাস ক্ষেত্র রয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার মেট্রিক টন ঘনফুট এখান থেকে গ্যাস উত্তোলন করা হয়। আমার দেশে পেট্রোলের খনি রয়েছে, অকটেনের খনি রয়েছে, আমার দেশে কয়লা আছে, আমার দেশে সিলিকা বালু আছে, আমার দেশে নুড়ি পাথর আছে, আমার দেশে কি নাই? কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এত কিছু থাকার পরেও আমরা কেন উন্নয়নের পথে আমরা হাঁটতে পারছি না? তার কারণ হলো কি, আমাদের যে এডুকেশন ব্যবস্থা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, এই শিক্ষা ব্যবস্থায় ভুল আছে। সেই শিক্ষা ব্যবস্থা কি? আমার দেশের ভাইয়েরা এই 18 বছর, 15 বছর, 20 বছর, অর্থাৎ প্লে থেকে শুরু করে অনার্স এবং মাস্টার শেষ করার পরে বেকার, কোনো কাজ নাই, বেকার।
কি আপনাদের চৌহালিতে নাই বেকার? নাই, অসংখ্য বেকার। আপনার পরিবারে বেকার, আমার পরিবারে বেকার, আপনার চাচার পরিবারে বেকার, আপনার দাদার পরিবারে বেকার। এ হাজার হাজার যুবকরা এই বেকারত্বের বোঝা নিয়ে লজ্জা এবং শরমে মাথা নিচে করে হাঁটে। বাবা মা 15 বছর, 16 বছর, 20 বছর পড়ালেখা করায়, আর সেই বাবা মার কাছে মাথা তুলে কথা বলতে পারে না, কারণ সে বেকার। আমাদের এই শিক্ষা ব্যবস্থা বাজে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার বেকার তৈরি হচ্ছে, কত বছর লক্ষ লক্ষ বেকার তৈরি হচ্ছে। আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমটা, এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের ছেলেরা অনার্স এবং মাস্টার্স করার সাথে সাথেই তার বাসার চাল নাই, কিন্তু বাসার নিচে বসে সে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারে। কারণ আমার দেশে 120 কিলোমিটার সমুদ্র বন্দর রয়েছে, এখানে বিভিন্ন দেশের জাহাজ আসে, তাদের কাছে আমাদের মাল পাঠিয়ে আমরা বিভিন্ন বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। কিন্তু বিদেশিরা আমাদের মাথায় কি ঢুকাই দিয়েছে, যে এই শিক্ষা ব্যবস্থা, সেই ব্রিটিশরা কি শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে, আজ থেকে প্রায় 100 বছরে সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশ চলছে। এই হাসিনা সরকার যে পলাইলো, এই পলানের আগে হাসিনা সরকার নতুন একটা শিক্ষা সিলেবাস করেছিল। সেটা হলো কি, ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে আপনার এবং আমার ছেলে আমার মেয়েদেরকে ডিম ভাজা শিখায়। আরে হাই শিক্ষা ব্যবস্থা! 7-এর পোলা মাইয়াগো ডিম ভাজা শিখান লাগে কি ভাই? আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, বাসায় যখন একটু তরকারি দুর্বল হয়, বুঝুন তো, তখন আমি যখন বাসায় যাই, আমার মেয়েরা বলতে হয় না, অটোমেটিক বাবার লিগে একটা ডিম ভাজা দেয়। ক্লাস 3 হতে পারে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা 7ম শ্রেণী 8ম শ্রেণীতে ডিম ভাজা শিখায়। তাহলে বলেন এটা কি অনেক ভালো শিক্ষা ব্যবস্থা? কথা বলেন, ভালো শিক্ষা ব্যবস্থা? প্রিয় ভাইরা আমার, এই জায়গায় হলো প্রবলেম। আমরা যদি ক্ষমতায় যাই, ইসলাম যদি ক্ষমতায় আসে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সর্বপ্রথম এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করব, যার মাধ্যমে ভবিষ্যতে যেন বাংলাদেশে কোনো বেকার তৈরি না হয়। প্রিয় ভাইরা আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, তার পাশে যে জায়গা, উনি আমেরিকাতে থাকে, বাংলাদেশে। উনি আমেরিকায় একটা আর্মস কোম্পানি, মানে ওই যে পিস্তল বানায়, ওই কোম্পানিতে চাকরি করে। ওই পিস্তলের ভিতরে একটা কুইক থাকে, একটু সফট টাইপের, ওইটা বানায়। তো বললাম যে ওইটা বানান, কয় টাকা বেতন পান আপনি? তো আমি 8 ঘন্টা চাকরি করে 7 লাখ টাকা বেতন পাই। কয় লাখ টাকা? 7 লাখ টাকা বেতন পাই 8 ঘন্টা চাকরি করে। আর আমার দেশের যে জনগণ আছে, এরা 8 লাখ টাকা চায় না, এরা 20,000 30,000 টাকা যদি চাকরি দেওয়া যায়, তারা সকাল থেকে নিয়ে 8 ঘন্টা না 12 ঘন্টা শ্রম দেবে দেশের উন্নয়নের জন্য। প্রিয় ভাইরা আমার, সমস্যাটা হলো 71 থেকে 24 পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছে, তারা বাংলাদেশকে চিন্তা করে, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা চিন্তা করে রাজনীতি করে নাই। তারা তাদের পেটের কথা চিন্তা করেছে, তাদের আখের গোছানোর কথা চিন্তা করেছে, তারা নিজের আত্মীয় স্বজনকে বড়লোক বানানোর চিন্তা করেছে। কথা কিনা ভাইরা আমার? দেখেন, নির্বাচনের আগে ঘরের চাল বেচে, ভিটে বাড়ি বেচে, নির্বাচনের পরে ঢাকা শহরে গার্মেন্টস হয় কিভাবে? কি ভাই, আজীব কথা বল, আপনাদের এলাকায় মনে হয় না? নির্বাচনের আগে ভিটা বেচে, নির্বাচনের পরে ঢাকা শহরে বাড়ি বানায়। ভাইরে, আমার দেশের রাজনীতি বাজে রাজনীতি, পচা রাজনীতি, গন্ধ রাজনীতি।